Oh my God, ভারো ভাগ, এটাও ভাগ। নেপালে আকস্মিক ঢলে এখনো নিখোঁজ ১,৫০০ মানুষ, ৩০০-র কাছাকাছি মরদেহ উদ্ধার। সংসদ অধিবেশনে শোক প্রস্তাব গৃহীত, ১ মিনিট নীরবতা পালন। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাথে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ। দেশের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার রাষ্ট্রপ্রধানের। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছু রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি। দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকে গ্রেফতারের জেরে তুল কালাম। থানায় দুপক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, যানবাহনে অগ্নিসংযোগ। জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে আজও এক অনুপ্রেরণার নাম কাজী নজরুল। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছে মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সময়ের সাথে স্পষ্ট হচ্ছে নেপাল তিব্বত সীমান্তে দুর্যোগের ভয়াবহতা, বাড়ছে ধ্বংসযজ্ঞের পরিধি। স্যাটেলাইটে ধরা পড়েছে প্রকৃতির বৈরী আচরণ। আকস্মিক পাহাড়ি ঢলে নিহতদের মধ্যে ৩০০-র কাছাকাছি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা এখনো ১,৫০০। উদ্ধার অভিযানে কর্মরত ২,০০০-এর বেশি সেনা সদস্য। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল ও লাগাতার বৃষ্টির কারণে তাদের বেগ পেতে হচ্ছে। নদীতে জমে থাকা ধ্বংসস্তূপের কারণে আবারও ভূমি ধসের আশঙ্কা রয়েছে। কোনো বাঁধ মানছে না সর্বগ্রাসী ঢল, পথে যা পাচ্ছে তাই তলিয়ে দিয়ে এগোচ্ছে সামনে। এই চিত্র নেপাল তিব্বত সীমান্তের পাহাড়ি জনপদের। বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় আকস্মিক পাহাড়ি ঢলে এভাবেই তাণ্ডব দেখে নেপাল তিব্বত সীমান্তবর্তী কয়েকটি জেলা, যেগুলো গোর্খা, চিতওয়ান, রাসুয়া, ধাদিং ও নোয়াকট। ত্রিশূলী নদীর অববাহিকায় অবস্থিত এসব অঞ্চল হিমবাহ ধসের জেরে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়। দুর্যোগের ভয়াবহতা এতটাই বিস্তৃত ছিল যে ধরা পড়ে স্যাটেলাইট চিত্র। এদিকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে উদ্ধার করা হচ্ছে জীবিত ও মৃতদের। এখন পর্যন্ত মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকশো নাগরিককে। নিখোঁজ নাগরিকদের উদ্ধারে দল পাঠাচ্ছে বিভিন্ন দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সংস্থা ও জাতীয় অগ্নি নির্বাপন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আমাদের র্যাপিড রেসপন্স টিম নেপালের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে থাকা আমাদের নাগরিকদের দ্রুত ও নিরাপদে উদ্ধার নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করব। তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে ঠিকমতো পৌঁছাতে পারছে না। এরই মধ্যে আগামী ৩ দিন পর্যন্ত অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে তাদের প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভূতাত্ত্বিকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে আবারও হতে পারে পাহাড়ি ঢল এবং ভূমিধস। কারণ ত্রিশূলী নদী মুখে জমা রয়েছে ভারী পাহাড়ি বর্জ্য, যা ওপরের চাপ সইতে না পেরে যে কোনো সময় ঘটাতে পারে ভয়াবহ পাহাড়ি ঢল। এদিকে নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ এই দুর্যোগের পেছনে মূলত হিমবাহ ধসই বড় কারণ হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। অনিক রহমান, যমুনা নিউজ। নেপালে আকস্মিক ঢলে নিহতদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গৃহীত হল শোক প্রস্তাব। একই সাথে ১ মিনিট নীরবতা পালিত হয়। অধিবেশনের শুরুতে এই শোক প্রস্তাব রাখা হয়, পাশাপাশি সদ্য প্রয়াত সাবেক এমপিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। শোক প্রস্তাব গ্রহণের সাথে তাদের জন্য দোয়া করা হয়।
এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানান স্পিকার। পরে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, 3টি দেশের মধ্যে হয়েছে মক্কা প্যাক্ট, যেখানে এখনও যোগদানের প্রস্তাব আসেনি, তবে তারা যদি বাংলাদেশকে নিতে চায় তাহলে ইতিবাচকভাবে দেখা হবে। মন্ত্রী বলেন, এই প্যাক্ট বিশ্ব মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে অন্যদের উদ্বেগের কিছু নেই। পৃথক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, নতুন করে 4000 এসআই, 400 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া লুট হওয়া অস্ত্র উদ্ধারে কমিটি করে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ আমলে যে হাজার হাজার নিয়োগ দেওয়া হয়েছিল সেসব তদন্ত করা হচ্ছে। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেওয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে, আশা করি উদ্ধার করতে পারবো। আর একটা বিষয় বলেছে দলীয় ভিত্তিক নিয়োগ, যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেজন্য আমরা তদন্ত পরিচালনা করছি। এদিকে নেপালের দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবিড় যোগাযোগ রেখেছে বাংলাদেশ। দেশটির ক্ষয়ক্ষতি সামলাতে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তিনি। দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকের ব্রিফিং করেন তিনি। জানান, নেপালে আকস্মিক ঢলের ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সকালেও তার কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের পক্ষ থেকে নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও শোক জানানো হয়। পাশাপাশি কাঠমান্ডুকে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করে আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে বাংলাদেশকে জানাবে নেপাল সরকার। প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দিতে প্রস্তুত সরকারও। তাছাড়া নেপালে কোনো বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তা ঢাকাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। খলিলুর রহমান বলেন, কোনো বাংলাদেশি নাগরিককে জীবিত বা মৃত অবস্থায় পাওয়া গেলে তাদের দেশে ফেরাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বাংলাদেশ। আমাদের আমাদের শোক জ্ঞাপন করেছি, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা অফার করেছি। মন্ত্রী মহোদয় আমাকে বললেন যে তারা এখনও অ্যাসেস করছেন যে কী কী ড্যামেজ হয়েছে এবং কী ধরনের সহায়তা তাদের প্রয়োজন, এবং আজকে সন্ধ্যা কিংবা কালকের ভিতরে তিনি বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা তৈরি আছি। আমি তাকে বলেছি যে আমরা তো এখনও পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কি না। যদি হয় তাহলে পরে আমাদেরকে যেন জানান এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব, তাদেরকে ফেরত যে অবস্থায় তারা আছেন তাদেরকে ফেরত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ইসির এটি প্রথম সাক্ষাৎ। এই সাক্ষাতে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন। গেল 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে 0 আসনে ভোট হয়। 20 আগস্ট সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তিনি দায়িত্ব নেওয়ার পর সাক্ষাতে যায় পুরো ইসি। সামনে ধাপে ধাপে স্থানীয় সরকারের নির্বাচন করবে সাংবিধানিক সংস্থাটি। রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা হয়েছে, তাই দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা বলেন তিনি। আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি কোনো রাগ অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। এ সময় রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। যেদিন আমার নির্বাচন হয় সেই নির্বাচনের দিনই আমি কিন্তু 3টে পদত্যাগপত্র পেশ করে এসেছি আমাদের প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ
মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি যাচ্ছি সেখানে। পার্লামেন্টে যাবে এই আইন তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যদি আইন সংশোধন হবে, না হলে বিদ্যমান আইনে ইলেকশন হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর সহ 2 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 2015 সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম করা হয়। সেই মামলায় সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। সেটি মঞ্জুর করে সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল হাসানকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ধনঞ্জয় পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে ওনারা এই আন্দোলন দমনে যে সকল অপরাধ করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, কমপ্লিসিট করেছেন। এদিকে মানবতা বিরোধী অপরাধে সাবেক মন্ত্রী দীপুমণি, শাহজাহান খান, আমির হোসেন আমু, সাবেক বিচারপতি মানিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। 13 জন আসামির বিরুদ্ধে তদন্ত এখনো অব্যাহত আছে। এ সময় জামিন আবেদন ফেরত চেয়েছেন দীপুমণি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন। সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে 5 রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেফতারের বিষয়েও তথ্য পাওয়া যেতে পারে। পূর্বে এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়ার সময় আটককৃত একজন আসামি এজাহারভুক্ত আসামি চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন। গত 17 বছরে দেশে গণতন্ত্রের নামে স্বৈর শাসন চলেছে, এ অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বলেন, যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে তাদের পাশে থাকবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র পরিচালনায় 6 মাস যথেষ্ট নয় উল্লেখ করে বিরোধী দলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকার যেসব কর্মসূচি হাতে নিয়েছে তা যথাসময় বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। সরকার নিজস্ব নিয়মে দেশ পরিচালনা করছে, জনগণের কোনো পরামর্শ থাকলে সরকারকে তা দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, 17 বছরের জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে। দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেফতারের জের ধরে তুলকালাম ঘটেছে। থানার ভেতরেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আগুন দেওয়া হয় থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা কয়েকটি যানবাহনে। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। জেলা থেকে ঢাকা সহ দূরপাল্লার রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
থানা চত্বরেই লাঠি সোটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। বেধড়ক পেটানো হয় কয়েকজনকে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে থানার বাইরেও। আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা ঘেরাও করে তার অনুসারী শ্রমিকরা। সামনের সড়কে বাস ট্রাক রেখে ব্যারিকেড দেয়া হয়। এক পর্যায়ে থানায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন উপস্থিত হলে দেখা দেয় উত্তেজনা, বাধে সংঘর্ষ। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেফতার শ্রমিক নেতার সমর্থকরা জানান, মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ। তাদের অভিযোগ, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। থানা চত্বরে মারামারির জন্য একে অন্যকে দুষছে দুপক্ষ। থানায় আসে আমাদের বাসা ব্যাগে আমরা নিয়ে যাব। এর মধ্যে ইতিমধ্যে বিএনপির কিছু কিছু ছেলে পেলে এইভাবে বাধা করে আমাদের শ্রমিককে মারধর করে। আমরা থানায় আসি যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের সাথে আলোচনার জন্য। তারা অতর্কিতভাবে করে হামলা চালায়। আওয়ামী গোষ্ঠীরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। দুপুরে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুরের পাশাপাশি থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা কয়েকটি যানবাহনে আগুন দেয়া হয়। মারধরে আহত হন বেশ কয়েকজন। এদিকে বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার রাত থেকেই ঢাকা সহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তার অনুসারী শ্রমিকরা। সকাল হলে কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধও করা হয়। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রানীগঞ্জ থেকে আসছি এই বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আসি দেখি যে এই রাস্তাঘাট বন্ধ, মানে গাড়ি অবরোধ। 10 মিনিট থেকে যে কি কষ্ট করে যে আসতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে জনদুর্ভোগ, মানুষের যে কষ্ট, একবারে পথে পথে বাহাদুর বাজার থেকে এ পর্যন্ত কয়েক জায়গায় ব্লক দিচ্ছে গাড়ি দিয়ে। পুলিশ জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শ্রমিক নেতা বাদশাকে। যে শেখ বাদশা শ্রমিক নেতা, তাকে সুনির্দিষ্ট মামলার রেফারেন্সে আমরা গ্রেফতার করেছি। সকাল থেকেই কিছু অল্প সংখ্যক শ্রমিকরা যারা বাস এবং ট্রাক দিয়ে রাস্তাঘাট কিছু ব্যারিকেড দিয়েছে, এবং আপনারা লক্ষ্য করেছেন থানার গেটেও বাস আছে এবং বাস দিয়ে ব্যারিকেড দিয়ে আমাদেরকে কনফাইন্ডের মতো করে রাখছে। বাট তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে। সংঘর্ষের পর থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। মিরপুরের সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে পরিদর্শনে এসে শিক্ষক ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ বর্তমানে খুবই অবহেলিত। প্রকল্পের আওতায় থাকা শিক্ষক চিকিৎসকদের নিয়মিত সম্মানী প্রদান, ইন্টার্ন চিকিৎসকদের জন্য সুবিধা বৃদ্ধি করা সহ উত্থাপিত দাবিগুলো যৌক্তিক মনে করেন তিনি। আরও বলেন, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা সেবা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, কিন্তু প্রয়োজনীয় প্রচার ও যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে এ সেবা অনেকটা উপেক্ষিত। বাংলাদেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান জাতির প্রয়োজনেই করা হয়েছিল, কিন্তু আজকে এই প্রতিষ্ঠানটা খুবই অবহেলিত, উপেক্ষিত। যেভাবে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাইলে সরকার বলে দিতে পারে যে এটার প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন থাকে তাইলে ঝুলিয়ে রাখার কোনো অবকাশ নেই। তার কবিতা হয়ে ওঠে প্রতিবাদের স্লোগান, গান যোগায় শৃঙ্খল ভাঙার সাহস। কবি হয়ে ওঠেন শোষণের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোর দৃঢ় শির দ্বারা। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবির 50তম মৃত্যুবার্ষিকীতে নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা পৌঁছে দিতে 31 আগস্ট থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা। সময় তাকে থামাতে পারেনি, ছাপিয়ে গেছেন কাল যুগের সীমানা। ক্ষমতার চোখ রাঙানিও পারেনি দমাতে। শোষণ, বঞ্চনা আর বৈষম্যের দেয়াল টপকে তার কণ্ঠ নাড়িয়ে দিয়েছে শাসকের মসনদ। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় ছিল বিচরণ। কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, যেখানেই কলম ধরেছেন সেখানেই ফুটে উঠেছে মানুষের গল্প। সেই সৃষ্টির সবচেয়ে উজ্জ্বল দিক দ্রোহ। এই মহাপ্রাণের মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন মন্ত্রণালয়, সাংস্কৃতিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। আমাদের মনে যখন কষ্ট লাগে তখন আছে, বিদ্রোহে আছে, ভালোবাসায় আছে, প্রেমে আছে, সব জায়গায় নজরুল আছে। ওনার যে অসাম্প্রদায়িক ভাবনা, আমার মনে হয় এইটা এখন আমাদের
পরবর্তী জেনারেশনকে ছড়িয়ে দেওয়া উচিত। আজকে হয়তো মৃত্যুবার্ষিকী, কিন্তু আমরা সবসময় নজরুলকে আমরা লালন করি মনের মধ্যে। তিনি লিখেছেন মুক্তির কথা, শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, মাথা না নোয়াতে। 52, 71, 90 কিংবা 24 তাঁর কবিতা আর গান কণ্ঠে ধারণ করেই রাজপথে নেমেছে তরুণ প্রজন্ম। যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। বাংলা সাহিত্যে তার যে অবদান 5 দশক পরও সেটির নাগাল পায়নি কেউ। যখনই প্রতিবাদ, বিদ্রোহ কিংবা বিক্ষোভ, নজরুল হয়ে উঠেছেন নিপীড়িতের কণ্ঠস্বর। নজরুলের চেতনায় বাংলাদেশে সকল বিষয়ে সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। নজরুলের দর্শন, চিন্তাকে আমরা আরও বেশি এগিয়ে নিতে চাই। জাতীয় জাদুঘরের সংগ্রহে কবির ব্যবহার্য জিনিসপত্র, পাণ্ডুলিপি, স্বাধীনতা পদকসহ 70টিরও বেশি নিদর্শন থাকার পরও প্রদর্শনের কোনো উদ্যোগ নেই। বেশ কবছর আগে নজরুল কর্নার থাকলেও সেটি এখন নেই। এটা তো জাতীয় জাদুঘরেরও একটা বড় দায়িত্ব। এটা তো সবাই ওনাদের জন্য যেমন লজ্জা, আমাদের সকলের জন্য যেটা লজ্জা। কবির 50তম মৃত্যুবার্ষিকীতে নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা পৌঁছে দিতে 31 আগস্ট থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে নজরুলকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা। নতুন উদ্যোগের আশ্বাস দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। নজরুলের সৃষ্টিকর্মকে আজকে জাতির সামনে তুলে ধরা খুব জরুরি আমরা মনে করেছি, সেই কারণে এই প্রোগ্রাম। তো তার অংশ হিসেবে জাদুঘরের অন্যান্য শুধু বিভিন্ন জায়গায় এগুলো আমরা করার চেষ্টা করছি। নতুন প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দেওয়ার উদ্যোগ শুধু কবিকে স্মরণ নয়, বরং তার দ্রোহ, মানবিকতা আর সাম্যের চেতনাকে ধারণ করারও প্রত্যয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আকস্মিক পাহাড়ি ঢলে ভেসে গেছে ঘরবাড়ি, বিচ্ছিন্ন যোগাযোগ, চারদিকে শুধু ধ্বংস আর স্বজন হারানোর কান্না। নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি তামিম ইকবাল, মিরাজ, মুশফিক, তাসকিন ও ফুটবল অধিনায়ক তপু বর্মনের প্রার্থনা আর সহমর্মিতায় ফুটে উঠেছে মানবতার বার্তা। প্রার্থনা একটাই, থেমে যাক কান্না, ধ্বংসস্তূপ পেরিয়ে আবারও হাসুক নেপাল। প্রকৃতির ভয়াবহ রুদ্ররূপে মুহূর্তেই বদলে গেছে নেপালের চেনা দৃশ্যপট। পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা, কোথাও পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চারদিকে শুধু পানি, ধ্বংস আর স্বজন হারানোর আহাজারি। যে নদী ছিল জীবনের অংশ, সেই নদী এখন হয়ে উঠেছে আতঙ্কের নাম। নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন মানুষ, চোখে মুখে শুধু বেঁচে থাকার আকুতি। প্রিয়জনকে হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর কান্না। প্রকৃতির এক আঘাতেই যেন সবকিছু তছনছ। আর এই কঠিন সময়ে সীমান্তের এপার থেকেও এসেছে সহমর্মিতার হাত। বিসিবি সভাপতি তামিম ইকবাল, ক্রিকেটার মিরাজ, মুশফিকুর রহিম, তাসকিন সহ ফুটবল দলের অধিনায়ক তপু বর্মন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নেপালের বিপর্যস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা। মিরাজের প্রার্থনায় উঠে এসেছে বিপর্যস্ত মানুষের জন্য প্রার্থনা। মুশফিকের কথাই ছিল স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর শক্তি পাবার আকুলতা ছিল বিসিবি সভাপতি তামিমের প্রার্থনায়। বিপর্যস্ত মানুষের জন্য সমবেদনা জানিয়েছেন তাসকিন আহমেদ। দুর্যোগের কবলে পড়া মানুষের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক তপু বর্মন। বিপদের সময় একটি সহমর্মিতার বার্তা হয়ে উঠতে পারে সাহস। প্রার্থনা একটাই, বন্যার পানি নেমে যাক, থেমে যাক কান্না, ধ্বংসস্তূপের মধ্য থেকেই আবার গড়ে উঠুক নতুন জীবন। নেপাল আবার হাসুক, ফিরে আসুক মানুষের স্বাভাবিক জীবন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল যমুনা নিউজে